আসসালামু আলাইকুম। পিএম গাইড এন্ড কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমাদের টপিকস হচ্ছে ইংরেজি। আজকের ক্লাসে আমরা ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। ডুয়েট অ্যাডমিশনে ইংরেজির উপর 30 মার্কস থাকে। তো যে হচ্ছে ইংরেজিতে ভালো তার জন্য অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায় এই ইংরেজি ডুয়েট অ্যাডমিশনে। আজকে আমরা যে ইংরেজির যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তো তার আগে আমাদেরকে জানতে হবে পার্টস অফ স্পিচ কী। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। অর্থাৎ একটি বাক্যের প্রত্যেকটি অর্থবোধক শব্দই এক একটা হচ্ছে পার্টস অফ স্পিচ। যদি আমরা উদাহরণস্বরূপ বলতে যাই, হি লিভস ইন বাংলাদেশ। এই যে আমি একটা বাক্য লিখলাম, হি লিভস ইন বাংলাদেশ। এখানে হি একটা শব্দ, লিভস একটা শব্দ, ইন একটা শব্দ, বাংলাদেশ একটা শব্দ। তার মানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে যে হি লিভস ইন বাংলাদেশ এটা একটা বাক্য, এর মধ্যে প্রত্যেকটাই ইন্ডিভিজুয়াল ওয়ার্ড এক একটা পার্টস অফ স্পিচ। অর্থাৎ বাক্যের প্রত্যেকটা অংশই আছে এক একটা পার্টস অফ স্পিচ। এখন আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ কত প্রকার। পার্টস অফ স্পিচ হচ্ছে ইংরেজিতে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। সে বিষয়গুলো কি কি? এটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমি আবার বলতেছি, পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। 1 নম্বর হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো আসলে এখন আমরা দেখব আসলে নাউন কোনগুলা। সাধারণত আমরা জানি নাউন মানে হচ্ছে নাম। কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। এটা হতে পারে ধরুন ঢাকা, রহিম, প্রত্যেকটাই একটা নাউন। প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে সকল শব্দ আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে প্রোনাউন। কী ব্যবহার করি আমরা নামের পরিবর্তে? ধরুন আমি বলতেছি আই লিভ ইন বাংলাদেশ। তো এখন এই যে আই লিভ ইন বাংলাদেশ, এখানে আই শব্দটা ব্যবহার করলাম। এই আইটা হচ্ছে প্রোনাউন। আই, হি, শি এগুলো হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ জিনিসটা হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝায়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি বিউটিফুল, এই যে বিউটিফুল শব্দটা একটা অ্যাডজেক্টিভ। তো এরকম আরও অনেক অ্যাডজেক্টিভ আছে। আমরা পরে নেক্সট ক্লাসগুলোতে আমরা আলোচনা করবো এই বিষয়ে, অ্যাডজেক্টিভ বিষয়ে। তারপরে হচ্ছে ভার্ব। ভার্ব জিনিসটা কি? ভার্ব একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস। ভার্ব হচ্ছে ক্রিয়া, বাংলাতে যাকে ক্রিয়া বলে। অর্থাৎ কোনো কাজ করাটাই হচ্ছে কি ভার্ব। এখন আমি কি করতেছি? আমি এখানে কি করতেছি? লিখতেছি, তার মানে রাইট, এই রাইট। তারপরে দেখতেছি, মনে করেন সি, এই যে সি একটা ভার্ব, রাইট একটা ভার্ব, সি একটা ভার্ব, প্রত্যেকটা শব্দই একটা ভার্ব। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব জিনিসটা হচ্ছে ভার্বকে মডিফাই করে, এটা হচ্ছে অ্যাডভার্ব। আপাতত বিস্তারিত জানার দরকার নেই, কয়েকটা শব্দ লিখে দিচ্ছি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। পরবর্তী ক্লাসগুলোতে আমরা বিস্তারিত জানবো। যদি আমি লিখি স্লোলি, তাহলে এটা হচ্ছে স্লোলি শব্দটা কি? একটা অ্যাডভার্ব। যদি লিখি যে ফাস্ট, এটা একটা অ্যাডভার্ব। প্রিপোজিশন। প্রিপোজিশন জিনিসটা হচ্ছে কি? প্রিপোজিশন অরিজিনালি হচ্ছে ঘটকের মতো। এটা হচ্ছে নাউন আর প্রোনাউনের মধ্যে একটা সম্পর্ক করে দেয়, অর্থাৎ একটা বাক্যের দুটো অংশের সম্পর্ক করে দেয়। আমরা সবাই প্রিপোজিশনের সাথে পরিচিত। প্রিপোজিশনগুলো কি কি? হ্যাঁ, প্রিপোজিশনগুলো হচ্ছে এগুলো: ইন, টু, উইথ, বাই, এক্সেট্রা। তারপরে হচ্ছে কি, আমরা যে বিষয়টা আসবো সেটা হচ্ছে কি কনজাংশন। কনজাংশনগুলো কি কি? কনজাংশন সাধারণত হয় অ্যান্ড, বাট, অর।
এগুলো হচ্ছে কনজাংশন। আরও আছে, আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো। ইন্টারজেকশন জিনিসটা কি? ইন্টারজেকশন হতে পারে এরকম, এলাস, ফাই, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। তো আজকে আচ্ছা আমরা জানলাম কি, পার্টস অফ স্পিচ জানলাম এবং পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন জানলাম। এর সাথে জানলাম কোনগুলো নাউন, কোনগুলি প্রোনাউন, কোনগুলি অ্যাডজেক্টিভ, কোনগুলি ভার্ব, কোনগুলি অ্যাডভার্ব, কোনগুলি প্রিপোজিশন, কোনগুলি কনজাংশন, কোনগুলি ইন্টারজেকশন। আজকে আমরা হচ্ছে এই 8টার বিষয়ের মধ্যে 2টা বিষয় নিয়ে আলোচনা করব। সে 2টা বিষয়ে একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 1 নম্বর এবং 3 নম্বর, অর্থাৎ নাউন আর অ্যাডজেক্টিভ নিয়ে আমরা আলোচনা করব। তো ডুয়েট প্রশ্ন ব্যাংক অথবা ডুয়েটের প্রশ্নে অথবা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাধারণত পার্টস অফ স্পিচগুলো আসে যেভাবে, সেটা হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় যে একটা বাক্যের মধ্যে একটা ওয়ার্ডকে আইডেন্টিফাই করতে হবে এই শব্দটি কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, অর্থাৎ ওই শব্দটি কোন পার্টস অফ স্পিচ। তো আমরা সেই পার্টস অফ স্পিচটাকে সহজে আইডেন্টিফাই করার জন্য আমরা কিছু নিয়ম শিখব এবং এর সাথে সাথে কিছু উদাহরণ। তো আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাউন। তো আমরা নাউন চিনব কীভাবে? এখন নাউন চেনার যে কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো আমি আপনাদেরকে বলবো। নাউন চেনার উপায়, নাউন চেনা যাচ্ছে কোনো বাক্যে, এখানে বলা আছে যে কোনো বাক্যে প্রিপোজিশনের পর একটি মাত্র শব্দ থাকলে সেটা নাউন হয়। তো আমরা একটু আগে দেখছি প্রিপোজিশনগুলো কী কী, এবং আমরা অনেকেই প্রিপোজিশনের সাথে পরিচিত আছি। তার মানে আমরা প্রথম যে নিয়মটা জানতেছি সেটা হচ্ছে কোনো বাক্যে প্রিপোজিশনের পর একটি মাত্র শব্দ থাকলে সেটা নাউন হয়। এটা যে কোনো শব্দ হতে পারে। তাহলে দেখেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে। এখানে এক্সাম্পল আছে, কামাল গোস টু কলেজ। এই যে আমি একটা নিচে আন্ডারলাইন করছি, এই শব্দটা একটা প্রিপোজিশন। টু অবশ্যই একটা প্রিপোজিশন, আমরা টুর সাথে সচরাচর পরিচিত। তো টুর পরে একটা শব্দ আছে, সেটা হচ্ছে কলেজ। কামাল গোস টু কলেজ। তাহলে এই কলেজ শব্দটা কি? তাহলে যদি পরীক্ষায় এরকম একটা বাক্য আসে এবং এই কলেজের নিচে আন্ডারলাইন করা থাকে, আমরা সহজেই বলে দিতে পারবো এটা একটা নাউন। কেন? কারণ আমরা ইতিপূর্বে জেনেছি কোনো বাক্যে প্রিপোজিশনের পর একটি মাত্র শব্দ থাকলে সেটা নাউন হয়। তারপরে নেক্সট নিয়মে যাব আমরা। নেক্সট নিয়ম হচ্ছে, নেক্সট বলা আছে আর্টিকেলের পর একটি মাত্র শব্দ থাকলে সেটা অবশ্যই নাউন। তাহলে কী বলা হচ্ছে আর্টিকেলের পরে একটি মাত্র শব্দ থাকলে সেটা অবশ্যই নাউন হবে। আমরা আর্টিকেলগুলো জানি, এন দিকে আর্টিকেল বলে, আমরা ছোটোবেলা থেকেই আর্টিকেলের সাথে সুপরিচিত। তাহলে এক্সাম্পলে যাওয়া যাক। এখানে এক্সাম্পল একটা দেয়া আছে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। তাহলে আমরা যদি এখানে দেখি যে এখানে আর্টিকেল কোথায়, এই যে এ শব্দটা একটা আর্টিকেল, এরপরে কি আছে? উইল। আপনি হয়তো ভাবতে পারেন যে উইল তো একটা ভার্ব, এটা অক্সিলারি ভার্ব হতে পারে। ইয়েস, উইল একটা ভার্ব, কিন্তু কোনো একটা বাক্যে যখন এই উইল শব্দটা ব্যবহার হবে, এর পজিশন অনুযায়ী এই উইল শব্দটা অন্য কোনো পার্টস অফ স্পিচ হতে পারে। এটা যে ভার্বই শুধু তা কিন্তু নয়। তার মানে আমরা এই নিয়মে জানলাম যে আর্টিকেলের পর একটি মাত্র শব্দ থাকলে সেটা অবশ্যই নাউন হয়। তাহলে এই জায়গায় আর্টিকেল আছে, এরপরে উইল আছে, তার মানে আমরা একে আইডেন্টিফাই করব এটা একটা কি? নাউন। এর পরবর্তীতে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে, দেখেন এখানে বলা আছে আর্টিকেল ও প্রিপোজিশনের মাঝে একটি মাত্র শব্দ থাকলে সেটি নাউন হবে, অর্থাৎ সেটি হবে কি? নাউন হবে। এখানে একটু প্রিন্টিং মিস্টেক। আচ্ছা, বলা হচ্ছে যে আর্টিকেল ও প্রিপোজিশনের মাঝে একটি শব্দ থাকলে সেটা অবশ্যই কী হবে? নাউন হবে। তাহলে আমরা উদাহরণে গেলে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাব। এখানে একটি উদাহরণ আছে, হি কেপ্ট দ্য ফাস্ট ফর এ উইক। তাহলে দেখেন এই বাক্যে আমরা আর্টিকেল খুঁজে নেব। তাহলে এই যে দি একটি আর্টিকেল, তারপরে হচ্ছে কি? ফর একটা প্রিপোজিশন। তাহলে এই বাক্যটার নিচে যদি আন্ডারলাইন করা থাকে
এবং আইডেন্টিফাই করতে বলে এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে আমরা নিয়মে জানলাম কি আর্টিকেল ও প্রিপোজিশনের মাঝে একটি শব্দ থাকলে সেটি কী হবে, নাউন হবে। তার মানে আমরা সহজেই জানতে পারলাম এটা কি হচ্ছে, এটা একটা নাউন, আইডেন্টিফাই করে ফেললাম এটা একটা নাউন। পরবর্তীতে দেখি আমরা পরবর্তী নিয়মে যাব। পরবর্তী নিয়মে বলা হচ্ছে প্রিপোজিশনের পর কোনো ভার্ব থাকলে ওই ভার্বকে জিরান করে বা নাউন ফর্ম করে ইউজ করতে হয়। জিরান, এখানে একটা কথা আসছে অজানা কথা, সেটা হচ্ছে জিরান। জিরান জিনিসটা কি? জিরান হচ্ছে একটা ভার্বের একটা ফর্ম হচ্ছে আকার আর কি, একটা রূপ, আপনি একটা রূপ বলতে পারেন। আপাতত মনে রাখেন যে ভার্বের সাথে আইএনজি, জিরান বিষয়ে আমরা বিস্তারিত জানবো পরে। তাহলে এই রুলসে বলা হচ্ছে প্রিপোজিশনের পর কোনো ভার্ব থাকলে ওই ভার্বকে জিরান করে নাউন ফর্ম ইউজ করতে হয়। অর্থাৎ ওই জিরান ফর্মটা হচ্ছে কি আমাদের নাউন। তার মানে বলা হচ্ছে যে প্রিপোজিশনের পরে যদি জিরান থাকে তাহলে সেটা নাউন। তাহলে আমরা যাই দেখি উদাহরণে কি বলা আছে। উদাহরণে বলা আছে আনোয়ার ইজ ওয়ারিং দ্য শু ফর গোয়িং টু অফিস। তাহলে এখানে ফর একটা প্রিপোজিশন, ফরের পরে দেখেন এই ভার্বের সাথে আইএনজি বলছি, তাহলে জিরান, এটা একটা কি জিরান। তাহলে এই জিরানের নিচে যদি আন্ডারলাইন করা থাকে এবং আপনাকে আইডেন্টিফাই করতে বলে এই শব্দটি কোন পার্টস অফ স্পিচ, দেন অ্যান্ড দেয়ার ইউ উইল টেক ডিসিশন ইন ইউর মেমোরি দিস ইজ নাউন। এটা কেন নাউন এর বিস্তারিত এই নিয়মে বলা আছে প্রিপোজিশনের পর কোনো ভার্ব থাকলে ওই ভার্বকে জিরান করে বা নাউন ফর্ম করে ইউজ করতে হয়। অর্থাৎ এটা যেহেতু জিরান, সামনে প্রিপোজিশন আছে, তাহলে এটা কি নাউন। এরপরে আসতেছে নেক্সট রুলে বলা আছে ডিটারমাইনার এর পরের শব্দটি নাউন হবে। তো ডিটারমাইনার কি এই বিষয়গুলি আমরা অনেকেই অবগত, তো অবশ্যই আমরা এর বিষয়ে আরও জানবো নেক্সট ক্লাসগুলোতে। তো আপাতত আর্টিকেলগুলোই মনে রাখি হচ্ছে আর্টিকেলগুলো এক প্রকার ডিটারমিনার। তো এই ডিটারমিনারের পরের শব্দটি নাউন হবে। অর্থাৎ কোনো বাক্যে ডিটারমিনার থাকলে তার পরের যে শব্দটা থাকে সেটা হচ্ছে সাধারণত নাউন হয়। আমরা উদাহরণে ক্লিয়ার হবো বিষয়টি। এখানে উদাহরণ একটি দেয়া আছে। উদাহরণে বলা আছে দ্য কাইন্ডনেস অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উইল বি রিমেম্বার ফর এভার। তাহলে আমি একটু আগে বললাম যে আর্টিকেলগুলোকে ডিটারমিনার বলা হয়, মানে এগুলো ডিটারমিনারের একটা অংশ। আরও ডিটারমিনার আছে আমরা জানবো, কিন্তু আপাতত মনে রাখি আর্টিকেলগুলোও ডিটারমিনার। তাহলে এখানে আমরা যেহেতু পেয়েছি একটি আর্টিকেল, তার মানে আমরা ধরে নেব এখানে একটি ডিটারমিনার, কারণ এখানে যেহেতু আর্টিকেল বিষয়ে কোনো কথা নেই, এখানে আমাদের সম্পর্ক আছে ডিটারমিনারের সাথে। তাহলে এখানে একটা আর্টিকেল দিয়ে আছে, এরপরে একটি শব্দ আছে। এই শব্দের নিচে যদি আন্ডারলাইন করা থাকে এবং আপনাকে আইডেন্টিফাই করতে বলে যে এই কাইন্ডনেস শব্দটি কোন পার্টস অফ স্পিচ, তখন আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো যেহেতু এর সামনে ডিটারমিনার আছে, তাহলে এই শব্দটি নাউন এবং অবশ্যই এটি নাউন। তাহলে আমরা সহজে আইডেন্টিফাই করে ফেললাম এটি একটি নাউন। আমরা সর্বশেষ নাউন চেনের যে ফর্ম সেটাতে যাব। এখানে বলা আছে যে কোনো পসেসিভ ফর্মের পরে একটি মাত্র শব্দ থাকলে সেটা কি হবে, নাউন হবে। আমি আবার বলতেছি, এখানে বলা আছে যে কোনো পসেসিভ ফর্মের পরে একটি মাত্র শব্দ থাকলে সেটা কি হবে, নাউন হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই আমি তো পসেসিভ চিনি না। অবশ্যই পসেসিভ চিনাই দেবো এখনই। আমরা সাবজেক্ট জানি, অবজেক্ট জানি, এরপরে যে বিষয়টা হয়তো জানি না সেটা হচ্ছে পসেসিভ। আমরা জানি কি আই কি সাবজেক্ট, এর অবজেক্ট কি মি, এবং এর আরেকটা ফর্ম আছে সেটা হচ্ছে কি মাই। তাহলে আই হইল সাবজেক্ট, মি হইল অবজেক্ট। এই যে মাই শব্দটা লিখলাম এটা হচ্ছে পসেসিভ, অর্থাৎ এটা হচ্ছে কি পসেসিভ। যেমন আমরা যদি লিখি দে, দেম, দেম, এই যে এই শব্দগুলি কি এই যে পসেসিভ ফর্ম। এটা
আই, মি, মাই। তাহলে এখানে মাই শব্দটা কি? মাই শব্দটি হচ্ছে একটি পসেসিভ। তাহলে এই রুলসে বলা আছে যে কোনো পসেসিভ ফর্মের পরে একটি মাত্র শব্দ থাকলে সেটা নাউন হবে। আমরা উদাহরণে যাই, এখানে উদাহরণ আছে গিভ প্লেস টু ইয়োর বেটার। তাহলে ইয়োর শব্দটা পসেসিভ ফর্ম। হ্যাঁ, আপনারা তো প্রশ্ন হতে পারে ভাই ইয়োরটা কেন পসেসিভ? হ্যাঁ, ইউ সাবজেক্ট হচ্ছে ইউ, অবজেক্ট হচ্ছে ইউ এবং পসেসিভ ফর্ম হচ্ছে ইয়োর। ইউ ইউ ইয়োর। তাহলে ইয়োর, এখানে যেহেতু ইয়োর শব্দটি একটি পসেসিভ এবং এই নিয়ম বলে দিচ্ছে পসেসিভ ফর্মের পর একটি শব্দ। দেখুন এখানে পসেসিভ ফর্মের পরে একটি মাত্র কেবল শব্দ আছে, সেটা হচ্ছে বেটার্স। এই বেটার শব্দটির নিচে যদি আন্ডারলাইন করা থাকে এবং আপনাকে আইডেন্টিফাই করতে বলে এটা কোন পার্টস অফ স্পিচ, তখন আপনি সহজে আইডেন্টিফাই করবেন এটি হচ্ছে একটি নাউন। কেন নাউন? কারণ আমরা জানছি যে পসেসিভ ফর্মের পর একটি মাত্র শব্দ থাকলে সেটি নাউন হয়। তো আমরা নাউন চেনার অনেকগুলো টেকনিক জানলাম। আমরা এই ক্লাস শেষে আরও কয়েকটি উদাহরণ দেখব। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অ্যাডজেক্টিভ। আমরা এর আগেই দেখছি অ্যাডজেক্টিভগুলো কোনগুলি শব্দ অ্যাডজেক্টিভ হয় সাধারণত। অ্যাডজেক্টিভ কি, কাকে বলে এটাও জানছি। আমি আবার বলছি, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, প্রবৃত্তি বোঝায়, এগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন কোনো একটি বাক্যের মধ্যে একটা শব্দকে যদি আইডেন্টিফাই করতে বলে যে এই শব্দটি কি অ্যাডজেক্টিভ বা এই শব্দটি কোন পার্টস অফ স্পিচ, সেখানে যদি অ্যাডজেক্টিভ থাকে আমরা কীভাবে সহজে আইডেন্টিফাই করতে পারবো সে বিষয়ে আমরা কতগুলি টেকনিক জানব। এখানে বলা আছে 1 নম্বর যে টেকনিক আছে সেখানে বলা আছে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। অর্থাৎ এটা সবসময় না, সাধারণত অ্যাডজেক্টিভের পরে কী বসে? নাউন বসে। আমরা উদাহরণে গেলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাব। এখানে উদাহরণে বলা আছে দ্য প্রেসিডেন্ট said that the economic situation was very serious. তাহলে দেখেন এই যে সিচুয়েশন শব্দটা আইও এর শেষে আছে, তাহলে আমরা অনেকেই জানি সিচুয়েশন শব্দটা একটা হচ্ছে নাউন। তাহলে এর আগের শব্দটি যদি আপনাকে আইডেন্টিফাই করতে বলে যে এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো, কারণ আমরা ইতিমধ্যে একটি টেকনিক শিখছি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। তাহলে এই রকম যদি কোনো অবস্থায় থাকে যে পিছনে নাউন আছে, এর সামনের শব্দটিকে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলে, তাহলে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো এটা ইকোনমিক শব্দটা কি এখানে। তাহলে ইকোনমিক শব্দটি এখানে অ্যাডজেক্টিভ। এরপরেই যে জিনিসটা জানবো সেটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। হ্যাঁ, এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই লিঙ্কিং ভার্ব তো জানি না, আজকে নতুন শুনতেছি। হ্যাঁ, আমি আপনাদের থেকে সচরাচর আমাদের যে ব্যবহৃত হয় এইসব এরকম কিছু লিঙ্কিং ভার্বের সাথে পরিচয় করে দিব। এখানে সাম লিঙ্কিং ভার্ব বলা আছে, দেখেন আমরা জানবো সাম লিঙ্কিং ভার্ব কোনগুলি। এই যে বি, সাম, ওয়ার্ক, সাউন্ড, লুক, স্মেল, ফিল, টেস্ট, স্ট্রে, সিম, অ্যাপিয়ার, রিমেন। এই যে রিমেন, তাহলে এই কোনো বাক্যের মধ্যে এই ভার্বগুলি থাকলে এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব, এবং লিঙ্কিং ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা উদাহরণে যাই। উদাহরণে বলা আছে হি লুকস সাইলেন্ট। তাহলে এই লুকস শব্দটি একটি লিঙ্কিং ভার্ব। এটি কোন ভার্ব? লিঙ্কিং ভার্ব। এরপরে শব্দটি আপনাকে যদি আইডেন্টিফাই করতে বলে যে এই শব্দটি কোন পার্টস অফ স্পিচ, তাহলে যেহেতু এর সামনে লিঙ্কিং ভার্ব আছে সেহেতু এটি একটি কি অ্যাডজেক্টিভ। আমরা সহজে আইডেন্টিফাই করতে পারলাম এটি একটি অ্যাডজেক্টিভ। দেখি আমরা পরবর্তী নিয়মে যাই। পরবর্তী নিয়ম বলতেছে যে লিঙ্কিং ভার্ব এর পর অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটি ব্যবহৃত হলে প্রথমটি অ্যাডভার্ব ও পরে অ্যাডজেক্টিভ বসে। আমি আবার বলতেছি,
লিঙ্কিং ভার্বের পর অ্যাডভার্ব এবং অ্যাজেক্টিভ দুটি ব্যবহৃত হলে প্রথমটি অ্যাডভার্ব ও পরে অ্যাজেক্টিভ বসে। তাহলে আমরা উদাহরণে গেলেই বিষয়টি ক্লিয়ার হব। তাহলে এখানে এক্সাম্পলে আছে অল দ্য হি ফেল্ট ভেরি অ্যাংরি হি বিহেভড ইন এ ফ্রেন্ডলি ওয়ে। তাহলে দেখুন এই যে ভ্যারি শব্দটি একটি অ্যাডভার্ব। তাহলে এর পরের শব্দটি যদি আমাকে আইডেন্টিফাই করতে বলে যে এটি কোন পার্টস অফ স্পিচ, তাহলে আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবো এটি একটি অ্যাডজেক্টিভ। সহজে আমরা আইডেন্টিফাই করেই ফেললাম। এর পরবর্তী যে রুলস সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পজিটিভ অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি অথবা কম্পারেটিভ অ্যাডজেক্টিভের পূর্বে মাস বসে। মানে এর আগের নিয়মটার সাথেই অনেকটা সিমিলার। তাহলে আই ফিল মাস বেটার টুডে, এখানে এক্সাম্পল দেওয়া আছে। আমরা মনে হচ্ছে এটা বুঝতে পারছেন আপনারা খুব সহজেই। আমরা পরবর্তী নিয়মে যাব। সেটা হচ্ছে এখানে বলা আছে ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করলে তাকে পার্টিসিপেল বলে। আমরা পার্টিসিপেল জানি। তো পার্টিসিপেল হচ্ছে যদি এই ভার্ব প্লাস আইএনজি যদি কখনো অ্যাডজেক্টিভের কাজ করে সেটা পার্টিসিপেল, আর এই পার্টিসিপেলগুলি সাধারণত কী হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমরা যদি এটাকে এভাবে চিন্তা না করে উল্টো দিক দিয়ে চিন্তা করি, তাহলে বিষয়টি কী হচ্ছে, পার্টিসিপেলগুলি কী হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমরা পার্টিসিপেলগুলি অ্যাডজেক্টিভ হয়। আমরা উদাহরণে গেলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাব। এখানে বলা আছে এক্সাম্পলে এ রোলিং স্টোন গেদার নো মাউস। তাহলে দেখেন যে এখানে এই শব্দটি আপনাকে আইডেন্টিফাই করতে বললো। তাহলে এটা ভার্ব প্লাস আইএনজি, এটা একটা পার্টিসিপেল। তো এই পার্টিসিপেলটা কি, এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। কেন অ্যাডজেক্টিভের কাজ করতেছে আমরা এর আগে আরও জেনেছি যে দুইটি নাউন বা হচ্ছে যে দেখেন এরপরে শব্দটি কিন্তু নাউন। তাহলে এটা কি, অ্যাডজেক্টিভ। অথবা আমরা এই রুলস অ্যাপ্লাই করেও এটাকে আইডেন্টিফাই করতেই পারি এটি একটি অ্যাডজেক্টিভ। আমরা পরবর্তী রুলসে গেলে এই রুলসটা মানে এই উদাহরণটা ক্লিয়ার হয়ে যাব অবশ্যই। পরবর্তী রুলসে বলা হচ্ছে কোনো নাউন যদি আরেকটি নাউনের পূর্বে বসে উহাকে মডিফাই করে তাহলে তাকে অ্যাডজেক্টিভ হিসেবে গণনা করা হয়। তাহলে দেখেন এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ, এটি দিয়ে অনেকবার পরীক্ষার প্রশ্ন আসে। তাহলে বলা আছে কোনো নাউন যদি আরেকটি নাউনের পূর্বে বসে উহাকে মডিফাই করে তাহলে তাকে অ্যাডজেক্টিভ হিসেবে গণনা করা হয়। তাহলে আমরা উদাহরণে গেলে বিষয়টি ক্লিয়ার হবে। উদাহরণে বলা আছে দিস ইজ দ্য বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে আমরা সাপোজ এই যে ইংলিশ শব্দটা নিচে আন্ডারলাইন করা আছে এবং আপনাকে বলা হয়েছে এটা আইডেন্টিফাই করেন এটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে আমরা জানলাম কি, যদি কোনো নাউন আরেকটি নাউনের পূর্বে বসে তাকে মডিফাই করে, তাহলে এখানে বলা আছে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। কোন ভাষা, ইংলিশ ভাষা। তাহলে এই ল্যাঙ্গুয়েজকে মডিফাই করতেছে না, অবশ্যই করতেছে। ইংলিশও একটি নাউন, ল্যাঙ্গুয়েজও একটি নাউন। তাহলে আমরা জানলাম যে কোনো নাউন যদি আরেকটি নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করে তাহলে একে মডিফাই করতেছে। আমি যদি বলি কোন ভাষা, ইংরেজি ভাষা, তাহলে এই ল্যাঙ্গুয়েজ নাউনের পূর্বে আরেকটি নাউন আছে, যেহেতু একটি নাউনের পূর্বে আরেকটি নাউন আছে এবং একে মডিফাই করতেছে, তাহলে এই ইংলিশ শব্দটি এখানে নাউন না, মানে এই বাক্যে এটি হচ্ছে একটি কি, অ্যাডজেক্টিভ। তাহলে আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারলাম দিস ইজ আ অ্যাডজেক্টিভ। এরপরে সর্বশেষ যে নিয়মটি জানবো অ্যাডজেক্টিভের, সেটা হচ্ছে কোনো প্রোনাউন যদি নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে তাহলে তাকে অ্যাডজেক্টিভ হিসেবে গণনা করায়। তাহলে এর আগের মতোই প্রায় সেম, শুধু এর আগের ছিল নাউনকে মডিফাই করে পাশাপাশি বসে, আর এখানে কি হচ্ছে, প্রোনাউন কাকে মডিফাই করতেছে, নাউনকে মডিফাই করতেছে। তাহলে আমরা এক্সাম্পলে গেলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাব। এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট। তাহলে এই যে হুইচ শব্দটি, এখানে একটু হুইচ শব্দ, এখানে পেন শব্দ। এই যে হুইচ শব্দের নিচে আন্ডারলাইন করা থাকলে আপনাকে যে আইডেন্টিফাই করতে বলে যে এটি কোন পার্টস অফ স্পিচ, তারপরে দেখেন নাউন আছে, নাউন পেন এখানে একটি নাউন। তাহলে হুইচ শব্দটি আপনি বলতে পারেন যে হুইচ তো ভাই WH ওয়ার্ড,
হ্যাঁ এটা ডাব্লিউএইচ ওয়ার্ড, কিন্তু হোয়াট, হুইচ, হুম, হাউ, হোয়েন, হোয়ার এগুলি রিলেটিভ প্রোনাউন। প্রোনাউনের বিশ্লেষণ গেলেই আপনি জানতে পারবেন হচ্ছে এগুলো হচ্ছে কি, এগুলোকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। তাহলে আমরা নিয়মে জানলাম যে যদি কোনো প্রোনাউন নাউনের সামনে বসে, এই প্রোনাউনকে কোনো নাউনের সামনে যদি প্রোনাউন বসে এই নাউনকে মডিফাই করে, তাহলে এখানে হুইজ পেন বলা হচ্ছে। তাহলে এই যে হুইজ শব্দটা কি, হুইজ শব্দটা যেহেতু প্রোনাউন এবং এই পেনকে মডিফাই করতেছে, তাহলে এই হুইজ শব্দটি কোন পার্টস অফ স্পিচ, তাহলে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ, সহজে আইডেন্টিফাই করতে। তো আমরা আজকের ক্লাসে আমরা নাউন এবং অ্যাডজেক্টিভ নিয়ে কতগুলি নিয়ম শিখলাম এবং তার সাথে উদাহরণ। তো আমরা আজকে এই দুইটাকে কম্বাইন করে কিছু উদাহরণ দেখব। একই শব্দ এক জায়গায় নাউন হচ্ছে, আবার এক জায়গায় কীভাবে অ্যাডজেক্টিভ হচ্ছে সেটি আমরা দেখব। আমি কিছু উদাহরণ লিখেছি, আপনারা উদাহরণগুলি দেখতে পাচ্ছেন। তো আমি এই বিষয়ে একটু বর্ণনা দিব আর কি। এখানে প্রথম যে শব্দটি বাক্যটি লিখছি, এখানে বলা আছে আই স দ্য ডাউন স্টার, আই স দ্য ডাউন স্টার। তাহলে এই যে এখানে ডাউন, এই ডাউন শব্দটি কোন পার্টস অফ স্পিচ? তাহলে আমরা এর আগে হচ্ছে অনেকগুলি নিয়ম শিখে আসছি। এরপরে আরেকটি উদাহরণ আছে, সেটা হচ্ছে হি কাম ফ্রম ডাউন। তাহলে এইখানে এটি কোন পার্টস অফ স্পিচ? আমি 1 নম্বরটা তো পরে আসতেছি, আগে 2 নম্বরটি আলোচনা করব, কারণ এটি আপনাদের কাছে অনেক সহজ। এখানে বলা আছে হি কাম ফ্রম ডাউন। তাহলে আপনারা বলুন তো এটি কোন পার্টস অফ স্পিচ? আমি বুঝতে পারছি হয়তো আপনারা অনেকেই এটাকে ধরে ফেলছেন এটা কোন পার্টস অফ স্পিচ। তো দেখেন, আমরা যখন ইতিপূর্বে পড়েছি যে কোনো আর্টিকেল, প্রিপোজিশন অথবা আর্টিকেলের পরে একটি মাত্র শব্দ থাকলে সেটি কি হয়? সেটি কি হয়? নাউন হয়। তাহলে দেখেন ডাউনের পূর্বে কি আছে? ফ্রম আছে। এই ফ্রমটা কি? ফ্রমটা একটা প্রিপোজিশন। তাহলে এরপরে একটি মাত্র শব্দ যেহেতু আছে, তাহলে এটি একটি কি? এটি একটি নাউন। এরপরে আমরা আছে পূর্বের সেন্টেন্সটাতে যাব। পূর্বের সেন্টেন্সে বলা আছে আই স দ্য ডাউন স্টেয়ার। তাহলে এই যে ডাউন, এই ডাউন শব্দটা কি? এই যে এখানে স্টেয়ার শব্দটা আছে, স্টেয়ার শব্দটা একটা নাউন। তাহলে আমরা নিয়মের মধ্যে জেনে আসছি যে নাউনের পূর্বে কী বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে এই শব্দটা কি? একটা অ্যাডজেক্টিভ। আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারলাম। এর পরের উদাহরণে যাব আমরা। এর পরের উদাহরণে বলা আছে আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাভভ। দেখেন, এই যে আপনাকে যদি অ্যাভভ সেন্টেন্সের নিচে, অ্যাভভ বাক্যটার নিচে আন্ডারলাইন করে দেয়, এর পরের উদাহরণে বলা আছে রিড দ্য অ্যাভভ সেন্টেন্স। এই যে অ্যাভভ, তার মানে দেখেন আমি যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে একই শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টস অফ স্পিচ হচ্ছে। তাহলে দেখেন এখানেও অ্যাভব, এখানেও অ্যাভব। তাহলে বলুন তো প্রথম সেন্টেন্সে এই অ্যাভবটি কোন পার্টস অফ স্পিচ? এখানে পুরো সেন্টেন্সটি আমি আবার পড়তেছি, আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাভব। এক্স্যাক্টলি আপনারা ধরে ফেলছেন, এটি একটি নাউন। কেন নাউন? এই সেন্টেন্সে এই অ্যাভব শব্দটি নাউন। কেন নাউন? এর বর্ণনা আমরা ইতিপূর্বে জেনেছি। এর আগে কি আছে? ফর্ম শব্দটি আছে, এবং এই ফর্ম শব্দটি একটি প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে একটি মাত্র কেবল শব্দ আছে সেহেতু এই শব্দটি একটি নাউন। এখন আমরা পরের সেন্টেন্সে দেখব রিড দ্য অ্যাভব সেন্টেন্স। এখানেও অ্যাভব আছে, কিন্তু এই বাক্যে অ্যাভব বাক্যটি কোন পার্টস অফ স্পিচ? এক্স্যাক্টলি আপনারা মনে হয় ধরে ফেলছেন, কারণ আমরা ইতিপূর্বে জেনে গেছি হচ্ছে এটি কোন পার্টস অফ স্পিচ। তাহলে রিড দ্য অ্যাভব সেন্টেন্স। দেখেন অ্যাভবের পরে সেন্টেন্স শব্দটি আছে। আমরা জানি সেন্টেন্স শব্দটি একটি নাউন। তাহলে নাউনের পূর্বে কি বসতেছে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে এই শব্দটি একটি কি? অ্যাডজেক্টিভ। তাহলে এটি আইডেন্টিফাই করতে বললে আমরা সহজে আইডেন্টিফাই করতে বলবো এটি একটি অ্যাডজেক্টিভ। তাহলে দেখুন, তাহলে আমরা হচ্ছে এই সেন্টেন্সটা দেখব
দিস ইজ মাই স্কুল। এখানে স্কুল শব্দটি নিচে আন্ডারলাইন করা আছে এবং এর পরবর্তী বাক্যে হি ইজ আ স্কুল বয়। তাহলে এই বাক্যে এই স্কুল শব্দটি কোন পার্টস অফ স্পিচ? এক্স্যাক্টলি আপনারা মনে হয় বুঝে ফেলছেন, এটি একটি নাউন। কেন নাউন? এর সামনে মাই শব্দটি আছে। তাহলে আমরা ইতিপূর্বে জেনেছি যে পসেসিভের পরে একটি মাত্র শব্দ থাকলে সেটি কী হয়? নাউন হয়। তাহলে মাই একটি পসেসিভ। এটা কেন পসেসিভ? আমরা জানছি যে আই এর অবজেক্ট হচ্ছে মি, এর পসেসিভ ফর্ম হচ্ছে কি মাই। তাহলে মাইয়ের পরে একটি শব্দ আছে সেহেতু এটি একটি কি নাউন। এর পরবর্তী সেন্টেন্সে যদি দেখি তাহলে এখানে বলা আছে হি ইজ এ স্কুল বয়। তাহলে এই বাক্যে এই স্কুল শব্দটি কোন পার্টস অফ স্পিচ আপনাকে যদি আইডেন্টিফাই করতে বলে তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, আমার মনে হচ্ছে আপনি ধরে ফেলছেন, কারণ আমরা ইতিপূর্বে এই বিষয়ে বিস্তারিত জেনেছি। তো আমরা যদি এই শব্দটার দিকে তাকাই এবং তার পরের শব্দটার দিকে তাকাই তাহলে তার পরের শব্দটি হচ্ছে কি বয়। তাহলে বয় শব্দটি কি? বয় শব্দটি একটি নাউন। যেহেতু বয় শব্দটি একটি নাউন এবং নাউনের পূর্বে আরেকটি নাউন, তাহলে আমরা জেনেছি কি যে কোনো নাউন যদি আরেকটি নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করে তাহলে ওই নাউনটি কী হয়? পূর্বের নাউনটি কী হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এটি একটি কি? অ্যাডজেক্টিভ। তাহলে যদি বলে বয় মানে কি? বালক। কোন বালক? স্কুল বালক। তাহলে এই স্কুল শব্দটি এই বয় শব্দটিকে মডিফাই করতেছে। তাহলে এই স্কুল শব্দটি এখানে কি? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখেন এর আগের সেন্টেন্সে স্কুল হয়ে গেল নাউন আর পরের সেন্টেন্সে স্কুল হয়ে গেল কি? অ্যাডজেক্টিভ। ঠিক এইরকম ক্রাইটেরিয়া টাইপের প্রশ্নই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসবে। আপনি যদি এই নিয়মগুলি জানেন এবং এভাবে আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনার জন্য প্রশ্ন আনসার করা খুবই ইজিলি হবে এবং আপনি অনেক ভালো মার্কস আর্ন করতে পারবেন। ধন্যবাদ সকলকে। সালামু আলাইকুম।